হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে এসপি স্টাডি একাডেমিতে স্বাগতম। তো আজকে আমরা 2021 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য যে অ্যাসাইনমেন্টগুলি প্রস্তুত করা হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করছি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন অধ্যায় থেকে যে অ্যাসাইনমেন্ট প্রথম ক্রমিক নম্বর যেটি পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস, এই শিক্ষণগুলির উপর ভিত্তি করে যে আমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছিল সেটি আজকে আপনাদের সামনে সমাধান তুলে ধরবো। প্রথমে আমরা যা যা প্রশ্ন আছে সেগুলো একটু দেখে ফেলি। যেখানে প্রথমে বলা হচ্ছে যে বোর পরমাণু মডেলে যে সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা ব্যাখ্যা করব। কিন্তু এখানে যে আমাদের স্কোরের যে মাত্রা দেওয়া আছে সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা শুধু ডাইরেক্ট সীমাবদ্ধতা দেখলে হবে না, যে এখানে পরমাণু মডেলটির আমরা কিছু বর্ণনা করতে হবে। তারপর বর্ণনা করার পর আমি তারপর একটা সীমাবদ্ধতা তুলে ধরবো। সেক্ষেত্রে কিন্তু আমি 4-এর 4 পাওয়ার সম্ভাবনা অনেক থাকবে। এবং খ নাম্বার এখানে বলা আছে যে এন, এল, এম, এস যেগুলো কোয়ান্টাম সংখ্যা আছে সেগুলো বর্ণনা এবং তাৎপর্য করব। মানে এল, এম, তারপর ওইগুলো যে আমার কোয়ান্টাম সংখ্যা আছে যেগুলো প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেগুলোর তাৎপর্য বা গুরুত্ব কী সেটা আমরা তুলে ধরতে হবে। তো এখানে ধারাবাহিক দেওয়া আছে কী কী লিখলে আমরা কীরকম নাম্বার পাবো সেটা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন, সেটা আমি আর বলছি না। এবং ঘ নাম্বারে বলা হয়েছে যদি এন এর মান যদি 3 হয় সেক্ষেত্রে আমার উপশক্তি স্তরের মোট অরবিটালের সংখ্যা নির্ণয় এবং সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা হিসাব করব। তাহলে সেটার ক্ষেত্রেও সেটা অনেক সহজ আছে। আচ্ছা, আমি সলিউশনের সময় আপনাদের দেখিয়ে দেবো এটা কীভাবে করেছি। এবং ঘ নাম্বার হচ্ছে আহ্বায়ক নীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক আমার কি পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি করে দেখাবো। এটি অনেক সহজ প্রশ্ন, তেমন কোনো জটিলতার মধ্যে এটি নাই। আচ্ছা, তাহলে আমি অনেকে হতে পারে এগুলো প্রশ্নগুলো অনেক ছোটো, আর যেহেতু আগের স্লাইডটা বোর্ড থেকে দেওয়া ছিল অনেকে হয়তো ঠিকমতো সঠিকভাবে বুঝতে নাও পারতে পারো, সেজন্য এই কোয়েশনগুলো আমি আলাদা করে এই স্লাইডে রেখেছি। এই কোয়েশনগুলো আপনারা সাথে রাখতে পারেন যাতে আপনাদের এখানে সমাধান করতে সহজ হবে। যদিও আমি প্রশ্নের সমাধান করে দিয়েছি, তো প্রশ্নগুলো আপনারা এমনি চাইলে দেখে রাখতে পারেন। তো প্রথম নম্বর যে প্রশ্ন আছে বোর পরমাণু মডেলটির সীমাবদ্ধতা আমি ব্যাখ্যা করব। কিন্তু বোর পরমাণুর মডেলের সীমাবদ্ধতা বলার আগে আমার বোর পরমাণু মডেল নিয়ে যা আছে সেটা নিয়ে আমার আলোচনা করতে হবে। তো এই প্যারার মধ্যে আমাদের বলা হয়েছে যে বোর মডেল কিভাবে তিনি তার পরমাণু মডেলটি উপস্থাপন করেছে, কি ভিত্তিতে সেটি করা আছে সেগুলো তিনি তুলে ধরেছেন, এবং সেই পরমাণুর তিনি কী প্রস্তাবনাসমূহ দিয়েছেন সেগুলো আমরা পরে আলোচনা করছি। তো এখানে প্রথমে তিনি যেটি প্রস্তাবন করছেন সেটি হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। এটা শুধু একমাত্র বোর যিনি এটি ধারণা করতে, এটি অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই ধারণা তিনি আসেন। এবং দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইলেকট্রনিক কৌণিক ভরবেগ ধারণা, সেটিও কি বোরের এই প্রস্তাবনার মাধ্যমে তিনি সেটি ব্যাখ্যা করতে পেরেছেন। এবং এখানে কিছু গাণিতিক রাশিমালা আছে যেখানে বলা আছে প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তনত ইলেকট্রনিক কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তার অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক হবে। দ্যাট মিন্স আমি এখানে বলতে পারি যে mvr ইজ ইকুয়াল টু nh/2 ডিভাইডেড বাই 2 পাই। n এখানে হচ্ছে যে আমার পূর্ণ বা অর্ধ সংখ্যার গুণিতক সংখ্যা। এখানে সবগুলো আবার মান দেওয়া আছে যে m কি, v কি, vr কি, এরপর h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। সেগুলো আমি আলোচনা করছি না কেন, অলরেডি এই স্লাইডটা আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অনায়াসে লিখে নিতে পারবেন। আপনি একবার বুঝিয়ে দেওয়ার হচ্ছে আমার মেন কাজ। আপনারা চাইলে যেখানে বই থেকে লিখতে পারেন, বাট অনেকে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে যে প্রশ্ন কোনটা বুঝতে অসুবিধা হতে পারে, সেজন্য আর কি আমি শুধু আপনাকে এটার সমাধানের সাথে একটু আলোচনা করে দিচ্ছি। তো এখানে সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, আর বড় কথা যে এখানে এনের যে মান হবে সেটি অবশ্যই পূর্ণ হতে হবে। সেখানে 1 2 3 4 কোনো ভগ্নাংশ জাতীয় নাম্বার সেখানে হবে না। এবং 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টি ধারণা। এবং এটির মাধ্যমে বলতে গেলে আমাদের যে কোয়ান্টাম মেকানিক্স যা বেসিস দাঁড়াচ্ছে সব কিন্তু এটার উপর আমরা নির্ভর করে আসছে। আচ্ছা, তারপর আমরা নেক্সট সাইডে যাই। অত সম্ভবত আমরা বোর মডেলের যে কীভাবে হয়েছে বা প্রস্তাবনা হয়েছে সেটি জানলাম। এখন হচ্ছে আমার বোর মডেলের যেটি সীমাবদ্ধতা, যেটা মেন হচ্ছে এটি হচ্ছে আমার আনসারের মূল যুক্তি। যেখানে আমি আপনাকে শর্টকাটে বলে দিই যে আমরা যখন বোর মডেলটি পড়েছিলাম সেটি যা শুধু হাইড্রোজেন বা এক পারমাণবিক একটা ইলেকট্রন বিশিষ্ট যেগুলা পরমাণু আছে সেগুলো সে শুধু ব্যাখ্যা করতে পেরেছে। এর উপরে কোনো যদি 2 পরমাণু বিশিষ্ট যদি কোনো একাধিক ইলেকট্রন থাকতো সেক্ষেত্রে কিন্তু সে সেটি করতে পারে নাই।
এবং আরেকটি হচ্ছে যে বোর মডেলে যখন ইলেকট্রন কক্ষপথে দ্বিমাত্রিক সমতলে বোর মডেল থেকে যে পরমাণু প্রকৃতি ত্রিমাত্রিক কাঠামো কোনো ধারণা পাওয়া যায় না। আবার আমরা দুটি ইফেক্ট আছে, যে স্টার্ক ইফেক্ট, এবং জানি যে যখন বোর মডেল যে বলেছেন যে স্থির কক্ষপথ ইলেকট্রন কৌণিক ভরবেগের মান কারণ যেটি না, এবং বোর মডেলে বলা আছে যে স্থির কক্ষপথে ইলেকট্রন ভরবেগের মান যেটি সেটা কিন্তু তিনি ব্যাখ্যা করতে পারেননি। এবং আরেকটা হচ্ছে যে আমাদের চুম্বক ক্ষেত্রের প্রভাবের যে রেখা সৃষ্টি সেটা আমরা জাইমান প্রভাব, এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবের যে রূপ ঘটে সেটা আমরা স্টার্ক প্রভাব বলি। এই দুইটা প্রভাব কিন্তু আমাদের বোর কিন্তু সূক্ষ্মভাবে বিভাজন যে মানে এগুলো যদি আমরা একটু উন্নত মানের চুম্বক ক্ষেত্রে নিয়ে যাই তখন দেখা যাবে যে পরমাণুর মধ্যে কিছু নির্দিষ্ট শক্তিস্তরে আবার সূক্ষ্ম বিভাজন ঘটেছে, কিন্তু দুঃখের বিষয় বোর সেটিও তিনি ব্যাখ্যা করতে পারেনি। এই কিছু সীমাবদ্ধতার কারণে বোরের কিছু ত্রুটি আছে। তো আশা করি আপনার যদি এরকম বই যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার 4-এ 4 অবশ্যই পাবেন। এবার আসি আমার 2 নম্বর প্রশ্নে। এখানে বলা আছে NLMS কোয়ান্টাম সংখ্যা সেগুলো বর্ণনা এবং তাৎপর্য করব। তো আমরা এন দ্বারা কী বুঝি? আমরা এন দ্বারা বুঝি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। যেহেতু আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে আমরা কোয়ান্টাম সংখ্যাটা আমরা জেনে নিতে হবে। তো এখানে অলরেডি আমার কোয়ান্টাম সংখ্যার যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা আমি এখানে তুলে ধরেছি, এবং সে কোয়ান্টাম সংখ্যার যে আরও 4টি রাশি বা 4টি কোয়ান্টাম সংখ্যা আছে সেগুলোর কী কাজে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে একটু ব্রিফ ডিসকাশন নিয়েছি। তারপর আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর এল যেটা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেগুলার নিয়ে মানে সেগুলার যে দ্বারা আমরা কী বুঝি সেগুলো একটা ডেফিনেশন দেওয়া আছে, এবং সেগুলোর যে তাৎপর্য মানে বর্ণনা তো আমি এখানে তুলে ধরলাম, এবং সেগুলোর তাৎপর্য আমি এখানে ভালো করে তুলে ধরেছি। আশা করি এই তাৎপর্যগুলো আপনারা যদি তুলে ধরেন আপনারা সম্পূর্ণ মার্ক পাবেন। এবং এখন আমি নেক্সট আসি, নেক্সট আরও 2টি বাকি, সেটি হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো ওইগুলারই আমাদের সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো আমরা একটু ভালো করে বর্ণনাটা জেনে নিব, এবং সেগুলোর তাৎপর্য আমি এখানে তুলে ধরেছি সেগুলো আমরা লিখে ফেলবো। ঠিক তেমনি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যদি এইগুলোর আপনি বর্ণনা এবং যে তাৎপর্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভালো করে উপস্থাপন করতে পারেন সেক্ষেত্রে আপনারা ফুল মার্ক পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবার আসি আমি ঘর নাম্বার প্রশ্নে। তো ঘর নাম্বার এখানে বলা হয়েছিল যে এন এর মান কত, মানে এন এর মান যদি আমি 3 ধরলে আমার উক্ত শক্তিস্তরের মোট অরবিটালের সংখ্যা নির্ণয় এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করব। তাহলে এই দেখেন আপনাদের হিসাবে একটা চার্ট আমি দিয়ে দিয়েছি। এখানে আমি এন এর মান যদি 3 ধরি তাহলে আমার এল একটা হবে 0, আর যেটা 0 সেটি হচ্ছে আমার এস অরবিটাল, আর যেটার এল এর মান 1 সেটি হচ্ছে আমার পি অরবিটাল, এবং যেটি এল এর মান 2 সেটি হচ্ছে আমার ডি অরবিটাল। আর আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা জানি সেটি হচ্ছে আর কি 0 থেকে +- এল। দ্যাট মিনস এখানে যেহেতু 0 আছে সেক্ষেত্রে 0, আর এখানে যেহেতু 1 আছে দ্যাট মিনস 0 থেকে +- এল, দ্যাট মিনস -1 এবং 0। ঠিক তেমনইভাবে এই সংখ্যাগুলো এসেছে। এবার অরবিটালের সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কয়টি? একটি আছে, দ্যাট মিনস এখানে অরবিটাল কয়টা হবে? একটি। আবার এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি, দ্যাট মিনস এখানে অরবিটাল হচ্ছে 3টি। এখানে দেখতে পাচ্ছি 5টি, সেজন্য হচ্ছে 5টি। এবং আরেকটা গুরুতর ব্যাপার আছে, প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে যেহেতু একটি অরবিটাল আছে সেক্ষেত্রে এখানে 2টি ইলেকট্রন, আর যেহেতু এখানে 3টি অরবিটাল আছে আর আমরা জানি একটি অরবিটাল 2টি সর্বোচ্চ থাকতে পারে ইলেকট্রন, সেক্ষেত্রে এখানে থাকবে 6টি, আর 5টি ক্ষেত্রে থাকবে 10টি। এখন সবগুলো যদি আমি যোগ করলে এখানে আসে হচ্ছে 18, এবং এখানে হচ্ছে 9। আর আমার প্রশ্ন কিন্তু এগুলো জানতে চাচ্ছিল যে অরবিটালের সংখ্যা নির্ণয় এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সেখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18, এবং অরবিটালের সংখ্যা হচ্ছে টোটাল 9টি। এটি হচ্ছে আমার আনসার। তো এটা অনেক সহজ ছিল। এবং ঘর নাম্বার যেটি সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে আমাদের আহ্বায়ক নীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক আমি কি ক্যালসিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি করব। তাহলে আমি প্রথমে এখানে ভালো করে দিয়ে দিলাম যে আহ্বায়ক নীতিটা কী, যে আহ্বায়ক নীতি কীভাবে এসেছে সেগুলো বর্ণনা। তারপর আহ্বায়ক নীতি আমি একটা ব্যাখ্যা করেছি যে আহ্বায়ক নীতিটা হচ্ছে যে কোনো ইলেকট্রন বিভিন্ন অরবিটাল তখন শক্তির উচ্চক্রম অনুসারে যখন প্রবেশ করে, দ্যাট মিনস ইলেকট্রন সমূহের প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রথমে পূর্ণ করে তারপর আস্তে আস্তে উপরের দিকে হচ্ছে, সেটি আমরা বিল্ডিংয়ের মতো বলি। সেক্ষেত্রে আমরা জার্মান ভাষায় উচ্চ একটা আহ্বায়ক শব্দ ব্যবহার করে থাকি। এবং আহ্বায়ক নীতি ব্যাখ্যা করার জন্য আমরা এটা ভালো করে মনে রাখবো যে
শক্তিক্রম নির্ণয় হচ্ছে n প্লাস l নিয়ম। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। যদি আমরা অরবিটাল সমূহের n প্লাস l এর মান ব্যবহার করে অরবিটালের শক্তি গণনা করা হয়েছে। দেখেন আমরা অরবিটালের শক্তি স্তর, এই শক্তি স্তর আমরা ভালো করে যদি মনে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের যে কোনো দুটোর প্রশ্ন আসুক এই আহ্বান নীতি আমরা ভালো করে ব্যাখ্যা করতে পারবো। সেরকম এখানে বলা হয়েছে যে আমি মিনস ক্যালসিয়ামের কি মানে আহ্বান নীতির যে ইলেকট্রন বিন্যাসটা আমরা বের করবো। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে আহ্বান নীতি অনুসারে কিন্তু আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারি। তো এখানে দেখেছি যে 1s2 2s2 2p6 3s2 এবং 3p6, সরি আমার এখানে একটু সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টগুলো আসে নাই, আপনারা একটু লেখার সময়গুলো একটু সাবধানে লিখবেন। এবং এখানে দেখবেন যে আমাদের 3d অরবিটালে না গিয়ে কিন্তু 4s অরবিটালে আগে একটা ইলেকট্রন চলে গেছে। তো সেটি কী জন্য? এই যে আমরা এখানে বলেছি না যে ইলেকট্রন সমাপ্ত নিম্ন শক্তি অরবিটাল পূর্ণ করে তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তিস্তর অরবিটালে স্থানান্তর গ্রহণ করে। দ্যাটস ওয়াই যেহেতু 3 মান আমরা এখানে সহকারী কোয়ান্টাম 3 প্লাস 2 যেটা হচ্ছে 5 এবং s অরবিটালের মান হচ্ছে 0 এবং 4 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 4। তাহলে দেখা যাচ্ছে যে 4s এর শক্তিস্তর 3d অরবিটাল শক্তিস্তর থেকে কম। সেই জন্য আমার s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তি যেহেতু কম হয়েছে, তাই পটাশিয়াম সর্বশেষ এবং 19তম ইলেকট্রনটি কি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে স্থানান্তর হয়েছে। তো এটা বলতে পারি যে আমাদের পটাশিয়াম যেটি দেওয়া আছে সেটা আমরা আহ্বান নীতির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, এবং আমাদের ক্রোমিয়াম যেটি দেওয়া আছে সেটা কিন্তু আমি হুন্ডে নীতির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। সেটা আমি আগে বলে দিলাম, সেটা আমি নেক্সট স্লাইডে বিশ্লেষণ করছি। তো হুন্ডে নীতিতে বলা আছে যে সমশক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলোর এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক যুগল বা বিজোড় অবস্থায় থাকতে পারে। দ্যাট মিন্স এসব অযুগল ইলেকট্রন স্পিন একটি একমুখী হবে এবং একটি অপরমুখী হবে। তো আমরা এখন ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস থেকে যে বলছে 1s2 2s2 2p6 3s2 3p6, এবং আমরা যদি আহ্বান নীতি যদি আমরা অনুসরণ করতাম সেক্ষেত্রে কিন্তু এরকম হতো 4s2 তারপর 3d4 আসতো। তো আসলে আহ্বান নীতি অনুযায়ী এরকম আসার কথা ছিল, কিন্তু আমরা এখানে বলা হয়েছে না সম্পূর্ণ যখন বিভিন্ন অরবিটাল ইলেকট্রন এভাবে অবস্থান করা যেত তাদের সর্বাধিক কি অযুগল বিজোড় অবস্থা থাকতে পারে। এটা কিন্তু ওদের বিজোড় অবস্থান না, জোড় অবস্থা। সেক্ষেত্রে যদি এখান থেকে একটা ইলেকট্রন চলে যায় এবং এখান থেকে আরেকটা ইলেকট্রন গ্রহণ করে, দ্যাট মিনস এরকম অবস্থা থাকে যে 4s1 এবং 3d5। এখানে আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে আমরা d এর সর্বোচ্চ কয়টি অরবিটাল 10 থাকতে পারে এবং s এর সর্বোচ্চ 2টি থাকতে পারে, কিন্তু এটা কিন্তু এর দুইটা কিন্তু অর্ধেক, দ্যাট মিনস বলতে পারি আমরা অর্ধস্থিতিশীল। আরেকটা আছে যে স্টেবল কনফিগারেশন। তো সেটির মাধ্যমে বলতে পারি যে সমশক্তি অরবিটালগুলো হয়তো অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ হলেও সেই ইলেকট্রন বিন্যাসে আরও স্টেবিলিটি অর্জন করতে পারে। অর্থাৎ যদি আমরা এখানে দেখি যে np3 তারপর n হবে এটা np6 nd5 তারপর nd10 nf7 এবং nf14, এগুলো ইলেকট্রন বিন্যাসের অরবিটালগুলো প্রতিসমতার কারণে সুস্থিতি লাভ করে। আর এর ফলে আমরা 3d4s2 পরিবর্তে আমরা 3d4s1 এবং 3d4s2 পরিবর্তে 3d5s1, দ্যাট মিনস এটা হচ্ছে আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে কপার ক্ষেত্রে এটা মানে একই হুন্ডের নীতি অনুসরণ করে। আর ক্রোমিয়ামের ক্ষেত্রেও যে এই অংশ হচ্ছে আমার ক্রোমিয়ামের। তাহলে আমরা বলতে পারি যে আহ্বান নীতি অনুসারে আমি কি পটাশিয়ামেরটা ব্যাখ্যা করতে পারি এবং হুন্ডের নীতির মাধ্যমে আমি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারি। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি যেভাবে আপনাদের স্লাইডে যেগুলো লিখে দিয়েছি আপনারা সেভাবে যদি লিখতে পারেন, আশা করা যায় আপনারা ফুল মার্ক না পেলেও 1-2 মার্ক কাটলেও আপনারা কিন্তু 18-19-এর আপনারা কিন্তু 20-এর মধ্যে 18-19 অবশ্যই পাবেন। আর আমি যেরকম লিখছি আমার সম্পূর্ণ বিষয়ে আপনি 20 পাবেন এরকম লিখলে। তাহলে আমি ক্লাসটা দীর্ঘায়িত করছি না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।